ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে দেখো আমি খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারটার নাম হচ্ছে বল ও গতি, ফোর্স অ্যান্ড মোশন। ঠিক আছে, তা এই চ্যাপ্টারটা করতে গেলে পরে তোমাদের প্রথমে কিছু সংজ্ঞা বা ডেফিনেশান জেনে নিতে হবে। চলো আগে আমরা সেই সংজ্ঞা বা ডেফিনেশানগুলোকে ক্লিয়ার করে নিই। ওকে, দেখো ফার্স্টে এই ছবিটা দিয়ে আমরা বলার চেষ্টা করি। তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ? একজন দৌড়বীর জগিং করছেন, অর্থাৎ দৌড়ে যাচ্ছেন। এইবার তুমি যদি ধরো, কেউ যদি একজন এইখানে দাঁড়িয়ে যদি ধরো এই ভদ্রলোককে যদি পর্যবেক্ষণ করেন, তাহলে এই ব্যক্তির সাপেক্ষে এই ব্যক্তিটি কিন্তু গতিশীল অবস্থায় আছে। ঠিক আছে, এইখানে যে ব্যক্তি দাঁড়িয়ে এই ব্যক্তিকে দেখছেন, অর্থাৎ যিনি দৌড়াচ্ছেন তাকে যিনি দেখছেন, ঠিক আছে, তার সাপেক্ষে কিন্তু এই ভদ্রলোক কিন্তু গতিশীল আছে। এইবার ধরো পাশাপাশি দুইজন রানার বা দৌড়বীর ধরো একই স্পিডে দৌড়ে যাচ্ছেন। এবার একজনের সাপেক্ষে আরেকজন যেহেতু একই সঙ্গে যেহেতু তারা দৌড়ে যাচ্ছেন, তার মানে তাদের দুজনেরই কিন্তু একই গতিতে তারা ছুটে যাচ্ছেন, বোঝা যাচ্ছে। তাহলে একজনের সাপেক্ষে অপরজন কিন্তু তাদের কিন্তু স্থান পরিবর্তন করছেন না। বুঝতে পারলে কি বললাম? তাহলে তাহলে যে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি এই দৌড়বীরকে দেখছেন, তার সাপেক্ষে ইনি কিন্তু সচল অবস্থায় আছেন বা গতিশীল অবস্থায় আছেন। কিন্তু দুজন দৌড়বীর পাশাপাশি যদি একই বেগে দৌড়ে যান, তাহলে একজনের সাপেক্ষে অপরজন কিন্তু কোনো স্থান পরিবর্তন করছেন না। তারা পাশাপাশি যেহেতু দৌড়াচ্ছেন একই গতিতে, তাহলে তারা কিন্তু স্থির অবস্থায় আছে বলে আমাকে ধরে নিতে হবে। বুঝতে পারলে? আবার দেখো এই গাড়ির উদাহরণটা দিয়ে বলি। ধরে নাও এই যে এখানে একটা ফেভিস্টিকের একটা দণ্ড দেখতে পাচ্ছ। এই দণ্ডটা ধরো একজন দণ্ডায়মান ব্যক্তি যিনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, আর এই গাড়ির মধ্যে গাড়ির সামনে একজন ড্রাইভার আছেন আর তার পাশের সিটে আর একজন বসে আছেন। গাড়িটি ধরো এরকমভাবে এদিক থেকে এদিকে ধরো গতিশীল অবস্থায় আছে। ঠিক আছে, গাড়িটি ধরো এদিক থেকে এদিকে গতিশীল অবস্থায় আছে। তাহলে দেখো এখানে যিনি দাঁড়িয়ে রয়েছেন, ইনি কিন্তু দেখতে পাচ্ছেন এই গাড়ির মধ্যে যে দুজন রয়েছে তারা কিন্তু স্থান পরিবর্তন করছে। অর্থাৎ এর সাপেক্ষে, এই ব্যক্তিটির সাপেক্ষে এরা কিন্তু সচল অবস্থায় আছে। কিন্তু গাড়ির সিটের মধ্যে যারা দুজন পাশাপাশি বসে আছেন, তারা কিন্তু একজনের সাপেক্ষে অপরজন কিন্তু স্থান পরিবর্তন করছেন না। তাহলে তারা কিন্তু একজনের সাপেক্ষে অপরজন স্থির অবস্থায় আছে বলে আমাদের ধরে নিতে হবে। অর্থাৎ কিনা আমরা এখান থেকে কী সিদ্ধান্তে আসলাম? গতি বা স্থিতি পুরো বিষয়টাই হচ্ছে কি বলতো? আপেক্ষিক। বুঝতে পারলে? গতি বা স্থিতি পুরো বিষয়টাই হচ্ছে আপেক্ষিক। দেখো এখানে সংজ্ঞাতে কি বলা হচ্ছে? যদি কোনো বস্তুর অবস্থান তার চারপাশের অন্যান্য বস্তুর সাপেক্ষে ও সময়ের সঙ্গে পরিবর্তিত না হয়, তাহলে সেই বস্তুকে স্থির বস্তু বলা হয়। স্থির বস্তু, এই স্থির অবস্থাকে স্থিতি বলে। আর গতি কাকে বলছে? যদি কোনো বস্তুর অবস্থান তার চারপাশের অন্যান্য বস্তুর সাপেক্ষে ও সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, তাহলে সেই বস্তুকে সচল বস্তু বলা হয়। বুঝতে পারলে? সচল বস্তুর এই গতিশীল অবস্থাকে গতি বলা হয়। এবার দেখো তোমাদেরকে যেটা আমি লাস্টে বলছিলাম, গতি স্থিতির আপেক্ষিকতা কি বলছে? বস্তুর গতি ও স্থিতি পর্যবেক্ষকের উপর নির্ভরশীল। চলন্ত ট্রেনের কামরার ভেতর বসে থাকা কোনো যাত্রীর কাছে কামরাতে বসে থাকা অপর কোনো ব্যক্তিকে স্থির মনে হয়, যেটা তোমাদেরকে আমি গাড়ির উদাহরণটা দিয়ে বললাম। আবার ট্রেন থেকে বাইরে তাকালে সমস্ত ঘর বাড়ি গতিশীল মনে হয়। কোনো একটি বাড়িকে বা স্কুলকে নির্দিষ্ট ধরলে তার সাপেক্ষে অন্য বাড়ি স্থির। বুঝতে পারলে? তার মানে গাড়ির মধ্যে বসে থাকা পাশাপাশি দুজন ব্যক্তি কিন্তু একজনের সাপেক্ষে অপরজন কিন্তু স্থির বলেই মনে করবে, যেটা এখানে লেখা হলো। একটি লোকাল ট্রেনকে যখন একটি এক্সপ্রেস ট্রেন অতিক্রম করে, তখন তোমার মনে হবে এক্সপ্রেস ট্রেনটি গতিশীল। কিন্তু দুটি লোকাল ট্রেন সমবেগে চললে তুমি যে ট্রেনে বসে আছো তার পাশের লোকাল ট্রেনকে স্থির বলে মনে হবে। অর্থাৎ কিনা তোমাদেরকে দুজন রানার বা দৌড়বীর যারা একইভাবে দৌড়ে যাচ্ছিল একই গতিতে, তাদের যে উদাহরণটা আমি তোমাদেরকে বললাম, এখানে দেখো সেই লাইনটাই তোমাদেরকে বলা হয়েছে। অর্থাৎ দুটি লোকাল ট্রেন সমবেগে চললে তুমি যে ট্রেনে বসে আছো তার পাশের লোকাল ট্রেনকে স্থির বলে মনে হয়। অর্থাৎ কিনা গতি বা স্থিতি বিষয়টি হচ্ছে আপেক্ষিক, যা পর্যবেক্ষকের অবস্থার উপর নির্ভর করে। দেখো লাস্ট লাইনটা কি লেখা আছে? পরম স্থির কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তু স্থির থাকলে তার স্থিতিকে পরম স্থিতি বলা হবে, এবং পরম স্থির কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তু গতিশীল থাকলে তার গতিকে পরম গতি বলে মনে হবে। বুঝতে পারলে? তাহলে গতি স্থিতি বিষয়টা আশা করি এই কটা উদাহরণের মাধ্যমে তোমাদের সামনে আমি ক্লিয়ারলি তুলে ধরতে পারলাম। ঠিক আছে? ওকে, এবার দেখো গতির প্রকারভেদটা একটুখানি জেনে নাও। দেখো কি বলা হচ্ছে, গতি হচ্ছে দু ধরনের আছে। একটাকে বলা হচ্ছে রৈখিক গতি, দেখতে পাচ্ছ। অর্থাৎ রৈখিক গতি কি বলছে? কোনো বস্তু যদি একই সরলরেখা বরাবর গতিশীল হয়,
তাহলে সেই গতিকে রৈখিক গতি বলা হয়। উদাহরণ কি বলছে, সরলরৈখিক পথে অভিমুখ পরিবর্তন না করে একটি ট্রেনের গতি। বুঝতে পারলে? অর্থাৎ কি না, যদি একটি ট্রেন সোজা পথে যায় তাহলে তার গতিকে আমরা রৈখিক গতি বলছি। ঠিক আছে। আর 2 নম্বর কি বলছে দেখো, 2 নম্বরটার আবার দুটো সাবডিভিশন আছে, একটাকে বলা হচ্ছে বৃত্তীয় গতি আর একখানাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। বৃত্তীয় গতি দেখো, পাশের ছবিটা দেখো, দেখো কি করছে, একটি ঢিলকে সুতোয় বেঁধে লাঠির সঙ্গে বেঁধে ঘোরানো হচ্ছে লাঠিটার চারিদিকে। দেখো কি বলছে, কোনো বিন্দু ও অক্ষকে কেন্দ্র করে কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে কোনো বস্তুর গতিশীল হলে তার গতিকে বৃত্তীয় গতি বলা হয়। বুঝতে পারলে কি বললাম তাহলে? যেমন ছবিতে তোমরা দেখতে পাচ্ছ বৃত্তীয় গতি। আর ঘূর্ণায়ন গতি কি বলছে দেখো, দেখো একটা পার্টিকুলার অক্ষকে কেন্দ্র করে একটা চাকা ঘুরছে এবং তার দিকও পরিবর্তন হচ্ছে। কি বলছে দেখো, একটি বিস্তৃত বস্তুর নিজের অক্ষের সাপেক্ষে স্থানান্তরিত না হয়ে দিক স্থিতি পরিবর্তনকে বলা হয় ঘূর্ণন, এবং সংশ্লিষ্ট গতিকে বলা হয় হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে এটা হয়ে গেল হচ্ছে বৃত্তীয় গতির উদাহরণ, আর এটা হয়ে গেল কি বলো, এটা হয়ে গেল হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হলো। এবার দেখো, সুষম রৈখিক গতি আর অসম রৈখিক গতি বলতে কি বোঝা যাচ্ছে। কি বলছে, যদি কোনো গতিশীল বস্তু কোনো সরল বা বক্রপথে বারবার সমান সময় অবকাশে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বস্তুর গতিকে সুষম গতি বলা হয়। যেমন একটা উদাহরণটা দেখি তাহলে বুঝতে পারবে। দেখো, একটি গাড়ি প্রথম 3 ঘন্টায় গেছে 120 কিলোমিটার এবং পরবর্তী 2 ঘন্টায় গেছে 80 কিলোমিটার। বুঝতে পারলে কি বললাম তাহলে? তাহলে খেয়াল করো, এখানে ডিস্টেন্সটাও দুটো আলাদা, টাইমটাও কিন্তু সাথে সাথে আলাদা। এবার 3 ঘন্টায় গেছে 120 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় গেছে কত, 40 কিলোমিটার। আবার 2 ঘন্টায় গেছে 80 কিলোমিটার, 1 ঘন্টায় গেছে কত, 40 কিলোমিটার। তার মানে এর গতিটা কত হচ্ছে, এর বেগটা কত হচ্ছে, 40 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ কি না, বোঝা যাচ্ছে এর গতি কিন্তু সুষম গতি। দেখো কি বলছে, গাড়িটির গতি সুষম কারণ উভয় ক্ষেত্রে গাড়িটি ঘন্টায় 40 কিলোমিটার পথ অতিক্রম করেছে। তাহলে আশা করি সুষম রৈখিক গতি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। অসম রৈখিক গতি কি, তার মানে কি বোঝাই যাচ্ছে, এই যে যেটা আমি সমান পেলাম দুটো কেসে, এটা সমান হবে না। দেখো কি বলছে, যদি কোনো গতিশীল বস্তু কোনো সরল বা বক্র পথ বরাবর সমান সময় অবকাশে বিভিন্ন সময়ের অবকাশে বিভিন্ন দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বস্তুটির গতিকে বলা হয় হচ্ছে অসম গতি। যেমন দেখো, এই উদাহরণটা দিয়ে বলি, 3 ঘন্টায় গেছে 120 কিলোমিটার আর আরেকটা যদি 3 ঘন্টায় যেত হচ্ছে ধরো 200 কিলোমিটার, তাহলে তাদেরকে আমি অসম গতি বলতে পারতাম, অসম রৈখিক গতি বলতে পারতাম। অথবা 3 ঘন্টায় গেছে 120 কিলোমিটার, 2 ঘন্টা এখানে 80-র পরিবর্তে তুমি যদি একটা অন্য ধরো 100 কিলোমিটার করে দিলে, তাহলে প্রতি ঘন্টায় যেটা আমি বার করলাম, প্রতি ঘন্টায় এই যে ভ্যালুটা 40 বেরিয়েছিল দুটো ক্ষেত্রেই, এটা 40 বেরোবে না প্রতি ঘন্টার ক্ষেত্রে। তাহলে এটার ক্ষেত্রে প্রতি ঘন্টায় 40 কিলোমিটার হবে, এটার ক্ষেত্রে প্রতি ঘন্টায় যদি এটা 100 হয় 80-র জায়গায়, তাহলে প্রতি ঘন্টায় এটা 50 কিলোমিটার হবে। তার মানে সেক্ষেত্রেও দেখো কি বলছে, টাইমটা দু ক্ষেত্রে সমান হতে পারে, ঠিক আছে, তাহলে কিলোমিটারটা আলাদা হবে। অথবা টাইম দুটো আলাদা হয়েও কিলোমিটার দুটো আলাদা হতে পারে, কিন্তু আমাকে প্রতি ঘন্টায় বার করলে যেন এটা যেমন 40 হয়ে গেছিলো, এটা 40 হবে না, আলাদা আলাদা হবে। তাহলে এইরকম কেসগুলোকে আমরা কি বলবো, অসম রৈখিক গতি বলবো। তাহলে সুষম রৈখিক গতি কী, অসম রৈখিক গতি কী, সেই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। মোট কথা, সুষম রৈখিক গতি মানে হচ্ছে যদি আমি একটা টাইম স্প্যানটাকে আমি একটা নির্দিষ্ট করে নিই তাহলে দূরত্বের স্প্যানটাও নির্দিষ্ট হবে, এটা হচ্ছে সুষম রৈখিক গতির ক্ষেত্রে। আর অসম রৈখিক গতির ক্ষেত্রে কী হবে, টাইম স্প্যানটাকে আমি নির্দিষ্ট করে নিলে পরে দুটো ক্ষেত্রেই, তাহলে দূরত্বের যে স্প্যানটা ওটা কিন্তু অবশ্যই কিন্তু আলাদা আলাদা হবে। এটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। ঠিক আছে, এবার এখানে দেখো টাইম স্প্যান আলাদা, দূরত্বটা আলাদা, এখানেও টাইমটা আলাদা, দূরত্বটা আলাদা, কিন্তু দুটো টাইমকে আমি ইউনিফর্ম করে 1 ঘন্টা করে নিয়েছিলাম, তখন কিন্তু দূরত্বটা দেখো সমান হয়ে গেছিলো, 40 হয়ে গেছিলো। বুঝতে পারলে কী বললাম? তাহলে এর উদাহরণটা দেখো কী বলা আছে, কোনো গাড়ি প্রথম ঘন্টায় 20 কিলোমিটার পথ গেল এবং দ্বিতীয় ঘন্টায় 30 কিলোমিটার পথ গেল। তাহলে দেখো এটাও 1 ঘন্টায় 20 কিলোমিটার হয়েছে, এটাও 1 ঘন্টা হয়েছে, কিন্তু পথটা দেখো আলাদা 30 কিলোমিটার হয়ে গেছে। তার মানে গাড়িটার এই গতিকে আমি কি বলবো বলো, অসম রৈখিক গতি বলবো। আশা করি সুষম রৈখিক গতি, অসম রৈখিক গতি তোমাদের কাছে পরিষ্কার। ঠিক আছে, কি বললাম তাহলে? এবার দেখি কতগুলি গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা আলোচনা করে নিই। ঠিক আছে, দেখো এই যে ছবিটার উপর আমি আমার ক্যামেরাটা রেখেছি, দেখো কি করা হচ্ছে, একটা বস্তু দেখো এই পি বিন্দু থেকে রওনা দিল, এই পথে গেল, গিয়ে এখানে আর বিন্দুতে এসে পৌঁছলো। ঠিক আছে, আবার এইখানে আরেকখানা ছবি খেয়াল করো, একটা বস্তু পি বিন্দু থেকে রওনা দিল, এই পথে গেল, গিয়ে দেখো এই বিন্দুতে এসে পৌঁছালো।
আবার এই ছবিটাও তুমি দেখতে পারো, একটা বস্তু এই পি বিন্দু থেকে রওনা দিল, দেখো এরকম কুণ্ডলীকৃত পথে ঘুরপাক খেতে 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 এই বিন্দুতে এসে পৌঁছলো। কিন্তু এই কেসটা বলো, এই কেসটা বলো, এই কেসটা বলো, প্রত্যেক ক্ষেত্রেই বস্তুর প্রাথমিক অবস্থান আর শেষ অবস্থানকে তুমি যদি একটা সরলরেখা দিয়ে যোগ করো, অর্থাৎ এটা হচ্ছে প্রাথমিক অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান, এটা প্রাথমিক অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান, এটা প্রাথমিক অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান, যদি সরলরেখা দিয়ে যোগ করো তাহলে যে দূরত্ব পাওয়া যাবে সেই দূরত্বটাকে আমি কি বলবো, বস্তুটার সরণ। অর্থাৎ কি না, কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানকে একটি সরলরেখা দিয়ে যোগ করলে যে দূরত্ব পাওয়া যায় তাকে আমি বলবো হচ্ছে বস্তুটার সরণ। আশা করি সরণ বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার। ঠিক আছে, আর অতিক্রান্ত দূরত্ব কি? অতিক্রান্ত দূরত্ব মানে দেখো এই টোটাল যে পথটা যেতে তার যে পরিমাণ ডিস্টেন্স সে ক্রস করে সেটা বলা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। বুঝতে পারলে কী বললাম? তাহলে এই টোটাল পথটা যেতে সে যে ডিস্টেন্স অতিক্রম করে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এই টোটাল পথটা যেতে সে যে ডিস্টেন্স অতিক্রম করে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তার মানে অতিক্রান্ত দূরত্ব আর সরণ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখো অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কিন্তু অভিমুখের কোনো নির্দিষ্ট দিক নেই। দেখো অভিমুখ পরিবর্তিত হচ্ছে বারবার। দেখো এটা যখন যাচ্ছিল তখন তার অভিমুখ যেরকম ছিল, এটা যখন এই জায়গায় অভিমুখ অন্যরকম, এটা যখন এদিকে দেখো অভিমুখ চেঞ্জ হয়ে গেছে। আর এখানে দেখো অভিমুখ তো প্রত্যেক মুহূর্তে মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব এক জিনিস আর সরণ আর একটা জিনিস। অতিক্রান্ত দূরত্বের কিন্তু কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। কিন্তু সরণের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট অভিমুখ আছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে একটা নির্দিষ্ট অভিমুখ, এখান থেকে এই দিক, এখান থেকে এই দিক, এখান থেকে এই দিক, অর্থাৎ সরণের কিন্তু একটা নির্দিষ্ট অভিমুখ আছে। অর্থাৎ কিনা সরণ হলো একটা ভেক্টর রাশি। আর স্কেলার রাশি কি ভেক্টর রাশি কি সেটা তো তোমরা অলরেডি জানোই। তাহলে এখানে তোমরা একবার যাচ করে নিলে যে সরণকে কেন আমরা ভেক্টর রাশি বলছি আর অতিক্রান্ত দূরত্বকে কেন আমরা স্কেলার রাশি বলছি। ঠিক আছে, ওকে। এইবার চলো একটা সুন্দর উদাহরণ দিয়ে তোমাদের বেগ আর দ্রুতি এই বিষয়টার যে বেসিক পার্থক্যটা কী সেটা আমি একটু বুঝিয়ে দিই। ধরো কেউ একজন গাড়ি চালানো শিখছে, ঠিক আছে, কেউ একজন গাড়ি চালানো শিখছে। তাহলে এই যে পয়েন্টটা আছে এখান থেকে সে কিন্তু যাত্রা শুরু করলো গাড়ি নিয়ে। তারপর দেখো তুমি তখন এখানে ঘড়ি আছে, এই ঘড়িতে তুমি টাইমটা দেখে নিলে তখন কটা বাজে। তাহলে এইখান থেকে যখন যাত্রা শুরু করলো তারপর দেখো দেখো সোজা যাচ্ছে গাড়িটা, সোজা যাচ্ছে গাড়িটা। ঠিক আছে, গাড়িটা একদম যাচ্ছে 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 যাচ্ছে, টোটাল ধরো এইখানে এসে গাড়িটা ধরো স্টপ হলো। তাহলে দেখতে পেলে প্রথম একটা অবস্থান থেকে গাড়িটা যাত্রা শুরু করেছিল, সেইখান থেকে সোজা পথে গাড়িটা গিয়ে এইখানে এসে কিন্তু গাড়িটা থামলো। আর টাইমটা কত হচ্ছে সেই টাইমটা তুমি সেই সময় নোট ডাউন করে নিলে। বুঝতে পেরেছো? এবার দেখো আমি একটু খাতায় একটা ক্যালকুলেশন লিখি। ধরো গাড়িটা এই যে সরল পথে গেল, গাড়িটা যে সরল পথে টোটাল যে গাড়িটা যে সরল পথে যে অতিক্রম করলো, ধরলাম গাড়িটা টোটাল 20 কিলোমিটার পথ গাড়িটা অতিক্রম করেছে। ঠিক আছে, 20 কিলোমিটার পথ গাড়িটা অতিক্রম করেছে এবং তার জন্য তার সময় লেগেছে, কথার কথা আমি ধরলাম যেহেতু সে গাড়িটা শিখছে তার সময় লেগেছে 2 আওয়ার, অর্থাৎ 2 ঘন্টা তার টাইম লেগেছে গাড়িটা যেতে। বুঝতে পেরেছ? অর্থাৎ 20 কিলোমিটার পথ গেছে 2 ঘন্টায়। এইবার দেখো এই যে 20 কিলোমিটার পথ গেল এবং 2 ঘন্টা তার সময় লাগলো। ঠিক আছে, এবং এই 20 কিলোমিটার পথ কিন্তু সে কিন্তু একটা নির্দিষ্ট দিকেই গেছে, তাই না? তার কিন্তু দিক কিন্তু পরিবর্তন হয়নি, কারণ তোমাকে দেখালাম গাড়িটা সোজা পথে গেছে। ঠিক আছে, তাহলে 2 ঘন্টায় গেল 20 কিলোমিটার, 1 ঘন্টায় কত গেল? 10 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় কত গেল? 10 কিলোমিটার। তার মানে এই যে তুমি 10 কিলোমিটার প্রতি ঘন্টা যেটা তুমি পেলে, এই যে যেটা মানটা তুমি পেলে, এটাকে বলবো হচ্ছে গাড়িটার স্পিড বা দ্রুতি। ঠিক আছে, এটাকে বলবো গাড়িটার স্পিড বা দ্রুতি। এইবার এই স্পিড বা দ্রুতি বিষয়টার সঙ্গে বেগ বা ভেলোসিটির পার্থক্যটা কি সেটা আমরা একটুখানি আরেকটা উদাহরণ দিয়ে বুঝে নিই। চলো সেটা এবার বুঝে নেওয়া যাক। এবার দেখো গাড়িটা দেখো ঠিক আগের মতো, যিনি গাড়ি চালানো শিখছেন এখান থেকে উনি যাত্রা শুরু করলেন। দেখো স্ট্রেট লাইন বরাবর গাড়িটা যাচ্ছে 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 এবং যাত্রা শুরু করার সময় কিন্তু ঘড়িতে উনি টাইমটা কিন্তু দেখে নিয়েছিলেন কটা তার টাইম হয়েছে শুরু করার সময়। ঠিক আছে, এবং গাড়িটা গেল এই অবধি আসলো, এসে দেখো গাড়িটা চেঞ্জ করে ডিরেকশান আবার এদিকে কিছুটা আসলো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু গাড়িটা কিন্তু টোটাল কিন্তু সরলরেখায় গেল না। প্রথম গাড়িটা যাত্রা শুরু করেছিল এইখান থেকে, সোজা এইখান থেকে এতটা গেল, তারপর বেঁকে ধরো এখানে এসে সে কিন্তু গাড়িটা স্টপ করলো। আমি কথার কথা ধরে নিলাম এক্ষেত্রেও ওই ভদ্রলোক যিনি গাড়ি চালানো শিখছেন তিনি 20 কিলোমিটার পথে অতিক্রম করেছেন এবং 2 ঘন্টায় তার টাইম লেগেছে।
অর্থাৎ কি না, এক্ষেত্রেও 20 কিলোমিটার পথ উনি অতিক্রম করেছেন 2 ঘন্টায়। কিন্তু দেখো, এক্ষেত্রে যে 20 কিলোমিটার পথ 2 ঘন্টায় উনি অতিক্রম করেছেন, তাহলে আমি কি বলতে পারি, 2 ঘন্টায় যান 20 কিলোমিটার, 1 ঘন্টায় যান কত কিলোমিটার, 20/2, অর্থাৎ কিনা 10 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখানেও 10 কিলোমিটার প্রতি ঘন্টা হলো। তাহলে তোমার প্রশ্ন হতে পারতো, এটাও তো তাহলে একই জিনিস হলো। তাহলে আপাতত যেমন আগেরটাকে আমি যেমন দ্রুতি বা স্পিড বললাম, কারণ স্পিড আমি বলছি কেন, স্পিড বিষয়টা বা স্পিড টার্মটার সঙ্গে আমরা কিন্তু সকলেই পরিচিত। ওই জন্য কত স্পিডে তুই সাইকেল চালাচ্ছিস, কত স্পিডে তুই গাড়ি চালাচ্ছিস, এই কথাগুলো আমরা বলি তো। ওই জন্য আগেরটাকেও আমি দ্রুতি বললাম বা স্পিড বললাম, এটাকে আমি স্পিড বা দ্রুতি বললাম। ঠিক আছে, তার মানে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হয়ে গেল হচ্ছে আমার দু ক্ষেত্রে আমার গাড়িটার স্পিড। অর্থাৎ প্রথমে যে ক্ষেত্রে সরলরেখায় আমি গেছিলাম সেক্ষেত্রেও আমি স্পিড বললাম, এখানে যেখানে আমি দেখলাম অভিমুখ পরিবর্তন করলাম সেখানেও আমি গাড়িটা স্পিড বললাম, কারণ যেহেতু স্পিড টার্মটার সঙ্গে আমরা পরিচিত। এইবার আমি তোমাকে এই আলোচনার শুরুতে আমি কি বললাম বলো, আমি আলোচনার শুরুতে বললাম তোমাদেরকে স্পিড আর ভেলোসিটির মধ্যে পার্থক্যটাকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিনা দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। দেখো, দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, যার কিন্তু কোনো অভিমুখ হয় না, মানে অভিমুখ পরিবর্তন হতেই পারে। আর বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, যার কিন্তু একটা নির্দিষ্ট অভিমুখ আছে। যেমন তোমরা জাস্ট একটু আগে দেখে আসলে সরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্যটা। ঠিক আছে, এইবার এই যে দুটো আমি এক্সাম্পল বললাম, দুক্ষেত্রেই কিন্তু গাড়িটা 10 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড কিন্তু আমি বার করে ফেলেছি। এইবার প্রথম কেসটা যেখানে গাড়িটা সরলরেখায় গেছিলো, সেক্ষেত্রে যার কোনো অভিমুখ পরিবর্তন হচ্ছিল না, সেটাকে আমি প্রথমে স্পিড বলেছিলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে যেখানে গাড়িটা এক জায়গা থেকে যাত্রা শুরু করে পরে যেখানে শেষ করলো, সেটা কিন্তু অভিমুখ পরিবর্তন হয়ে গেছে, সেটাকেও কিন্তু আমি স্পিডই বলে ডাকলাম। কিন্তু আমি ইচ্ছা করেই দুটোকেই স্পিড বলেছি, যাতে ভুলটার মাধ্যমে তোমরা ঠিকটা শিখতে পারো। এবার দুটোকেই কিন্তু আমি স্পিড বলবো না, একটাকে আমি বলবো হচ্ছে স্পিড, আরেকখানাকে বলবো হচ্ছে ভেলোসিটি। অর্থাৎ একটাকে বলবো দ্রুতি, আরেকখানাকে বলবো হচ্ছে আমি বেগ। এবার কোনটাকে দ্রুতি কোনটাকে বেগ বলবো, তোমাদেরকে বললাম যে দ্রুতির কিন্তু কোনো অভিমুখ নেই। তার মানে অভিমুখ পরিবর্তন হলো কোন কেসে, দ্বিতীয় কেসটাতে, তাই না? অভিমুখ পরিবর্তন হচ্ছে দ্বিতীয় কেসটাতে, অর্থাৎ যে ক্ষেত্রে আমার গাড়িটা একটা জায়গা থেকে যাত্রা শুরু করে গিয়ে আর এক জায়গায় এসে কিন্তু গিয়ে অভিমুখ পরিবর্তন করেছিল। তাহলে এই যে কেসটা, ঠিক আছে, এটাকে আমি বলবো কি বলো, এক্ষেত্রে গাড়ির স্পিডটাকে আমি বলবো হচ্ছে সত্যিকারের স্পিড, বা ওটাকে বলবো হচ্ছে আমি দ্রুতি। কিন্তু প্রথম ক্ষেত্রে যেখানে আমার গাড়িটা একদম সরলরেখা বরাবর গেছিল, ঠিক আছে, এবং গিয়ে যাত্রা শেষ করেছিল, অর্থাৎ 2 ঘন্টায় 20 কিলোমিটার সে গেছিল, তাহলে এই যেটা পেয়েছিলাম আমি, অর্থাৎ 10 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে বলবো হচ্ছে আমি বস্তুটার বেগ। তার মানে বেগও কি হচ্ছে, প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, আর দ্রুতিটাও কি হচ্ছে, প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। কিন্তু বেগের ক্ষেত্রে কিন্তু আমাকে একটা অ্যাডিশনাল একটা শব্দ যোগ করতে হবে কোনো নির্দিষ্ট দিকে, ঠিক আছে। আর দ্রুতির ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট দিকে কথাটা আমার যোগ করার কোনো দরকার নেই। অর্থাৎ কি না, সরল বা বক্রপথে আমি কথাটা ব্যবহার করতে পারি। অর্থাৎ সরল বা বক্রপথে একক সময় বস্তু যে দূরত্ব যায়, তাকে আমি কি বলবো, বস্তুটা দ্রুতি বা স্পিড বলবো। আর কোনো নির্দিষ্ট অভিমুখে কোনো বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে, তাকে আমি বস্তুটার বেগ বলবো। আশা করি বিষয়টা তোমাদের সকলের কাছে সুপার ক্লিয়ার। তাহলে এরপর তোমাদের আর নিশ্চয়ই দ্রুতি আর বেগ নিয়ে কোনো রকম কোনো কনফিউশন থাকবে না, এবং তোমরা ডিফারেন্সটা বুঝতে পারলে যে তোমাদের ভুলের মাধ্যমেই আমি কিন্তু শেখালাম যে বস্তুর দ্রুতি কী আর বস্তুর বেগ কী। যেহেতু আমি দ্রুতি দিয়েই প্রথমে দুটো এক্সাম্পল বললাম, তার কারণ কেন, দ্রুতির ইংলিশ হচ্ছে স্পিড। স্পিড কথাটা কিন্তু চলতি ভাষায় আমরা বেশি ব্যবহার করে থাকি, ওই জন্য দুটোকে আমি প্রথমে স্পিড বললাম, স্পিড আর ভেলোসিটির পার্থক্য বোঝাতে গিয়ে। তারপরে আমি সেখান থেকে আলাদা করে দিলাম কোনটাকে আমি অ্যাকচুয়াল স্পিড বলবো আর কোনটাকে আমি অ্যাকচুয়াল ভেলোসিটি বলবো। তার মানে আমি কোনো গাড়ি চালাতে গেলে পরে বা সাইকেল চালাতে গেলে পরে, দেখো বলা হয় না তুই কত স্পিডে বাইক চালাচ্ছিস বা কত স্পিডে গাড়ি চলছে, তাহলে স্পিডের থেকে কিন্তু অ্যাকচুয়াল কথাটা হওয়া উচিত কি ভেলোসিটি। কারণ গাড়ি চালানোর সময় তো সবসময় আমাদের অভিমুখ তো সমান থাকবে তার কোনো মানে নেই। ধরো আমাকে কোথাও টার্ন নিতে হবে, কোথাও আমাকে বেঁকতে হবে, তখন তো স্বাভাবিকভাবেই আমি ওটা বলতে পারি না আমি কত স্পিডে যাচ্ছি, আমাকে কত ভেলোসিটিতে গাড়ি চালাচ্ছি সেটা আমাকে বলতে হবে। বুঝতে পারলে কি বললাম তাহলে? আশা করি দ্রুতি এবং বেগ বিষয়টা তোমাদের কাছে সুপার ক্লিয়ার। ওকে, ঠিক আছে, চলো এখানে বই থেকে একটু দেখে নেওয়া যাক। দেখো, বস্তুটা দ্রুতিকে বলছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, দেখতে পাচ্ছ। আবার বস্তুটার বেগও কি বলছে, দেখো অতিক্রান্ত পথ বাই সময় বলছে। কিন্তু দেখো অতিক্রান্ত পথের মধ্যে অ্যাডিশনাল কথা লেখা আছে, দেখো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথ।
আর নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথ মানে কি, সরল রেখায় অতিক্রান্ত পথ, যেটাকে আমি সরণ বলতে পারি, তার মানে সরণ বাই সময়ও কিন্তু আমি বলতে পারি। কিন্তু এইখানে দেখো দ্রুতির ক্ষেত্রে কি বলা হচ্ছে, অতিক্রান্ত দূরত্ব বাই সময় বলা হচ্ছে। আর অতিক্রান্ত দূরত্ব আর সরণের যে কি বেসিক পার্থক্য সেটা তোমাদের একটু আগে আমি শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। কিন্তু আপাত দৃষ্টিতে দেখে এটাকে এবং এটাকে কোনো বেসিক কোনো পার্থক্য নেই বলেই মনে হবে, কারণ এটাও হচ্ছে তোমার কতটা পথ গেছে বাই সময়, আর এটাও হচ্ছে কতটা পথ গেছে বাই সময়, শুধু একটার সঙ্গে এটার পার্থক্য, এটার কোনো নির্দিষ্ট দিক উল্লেখ করা নেই, কিন্তু এটার কিন্তু নির্দিষ্ট দিক উল্লেখ করা আছে। অর্থাৎ কিনা বেগ হচ্ছে ভেক্টর রাশি, আর দ্রুতি হয়ে গেল কি বলো, একটা স্কেলার রাশি, ঠিক আছে। তাহলে তোমাদের দেখো আমি এখান থেকে লিখিত আকারেও দেখিয়ে দিলাম যে আমরা যে বক্তব্যটা একটু আগে একটা বাস্তব উদাহরণ দিয়ে যেটা আমরা বোঝালাম, সেটা দেখো কতটা পারফেক্ট, ঠিক আছে। এইবার চলো আর দুটো জিনিস বুঝে নেওয়া যাক, ত্বরণ আর মন্দন বিষয়টা কি। দেখো কি বলছে, ত্বরণ আর মন্দন বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে বেগ বিষয়টা বুঝে নিতে হবে, যেহেতু বেগ আমরা অলরেডি বুঝে গেছি, ত্বরণের আলোচনাটা আমাদের দেখো খুব সহজ হবে। ধরো তুমি পার্টিকুলার বেগে একটা বেগে গাড়ি চালাচ্ছিলে, ধরো 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছিলে, সেখান থেকে তোমার বেগ বৃদ্ধি হয়ে 20 কিলোমিটার প্রতি ঘন্টা হলো, ঠিক আছে। এবং ওই বর্ধিত বেগে ধরো তুমি 10 মিনিট চালালে, বুঝতে পারলে কি বললাম তাহলে। তাহলে তোমার এই ক্ষেত্রে এই 10 মিনিটে তোমার ত্বরণ কতটা হলো। আশা করি আমার বক্তব্যটা তোমার কাছে ক্লিয়ার। দেখো ত্বরণ ইজ ইকুয়াল টু কী বলছে, ত্বরণ ইজ ইকুয়াল টু বলছে হচ্ছে বেগ বৃদ্ধি ডিভাইড বাই সময়। অর্থাৎ কিনা বেগ বৃদ্ধি মানে কি, যেহেতু তোমার বেগ ক্রমশ বেড়েছে, তার মানে কি হচ্ছে বলো, আলটিমেট অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, সেটা হয়ে গেল কি হচ্ছে বলো, সেটা হয়ে গেল হচ্ছে ত্বরণ। আর দেখো বেগ বিষয়টা যেহেতু একটা ভেক্টর রাশি, তার মানে কি তার একটা নির্দিষ্ট দিক আছে, তার মানে বেগকে আমরা কিন্তু দেখো দেখো কি বলছে, ত্বরণ সমান সমান বেগের পরিবর্তন বাই সময় বলছে। আবার দেখো আমরা জানি বেগ সমান সমান কি, বেগ সমান সমান দেখো সরণ বাই সময় আমরা জানি, কারণ একটু আগে আমরা দেখে আসলাম, জাস্ট আলোচনা করলাম, বেগ সমান সমান সরণ বাই সরণ বাই সময়, সরি। তার মানে কি হলো বলো, তাহলে ত্বরণ ইজ ইকুয়াল টু তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়ালো, ত্বরণ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি দাঁড়ালো দেখো দেখো সরণটাকে আমি এক্স দিয়ে রিপ্রেজেন্ট করেছি আর সময়টাকে আমি টি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তাহলে এক্স বাই টি যেমন ছিল সেরকম হলো, এটা বেগের পরিবর্তে আমি বসিয়ে দিলাম, এই যে বেগের পরিবর্তনের পরিবর্তে এক্স বাই টি বসিয়ে দিলাম, আর তলায় তো অলরেডি সময় তো রয়েছে হর হিসাবে, তাহলে দেখো এই যে হরটা যেমন ছিল টি সেকেন্ড আমি বসিয়ে রেখেছি, বুঝতে পারলে। তার মানে আলটিমেট কী দাঁড়ালো দেখো, আলটিমেট দাঁড়ালো এক্স বাই টি স্কোয়ার, অর্থাৎ কিনা সরণ ডিভাইড বাই সময় তার স্কোয়ার। এই কারণে একটা প্রশ্ন আসে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যে ত্বরণের একক লেখার সময় প্রতি সেকেন্ড কথাটা দুবার ব্যবহার করা হয় কেন, বা প্রতি মিনিট কথাটা দুবার ব্যবহার করা হয় কেন, বা প্রতি ঘন্টা কথাটা দুবার ব্যবহার করা হয় কেন। কারণ দেখতেই পাচ্ছ ত্বরণ সমান সমান কী হচ্ছে দেখো, ত্বরণ ইজ ইকুয়াল টু সরণ বাই সময় তার হোল স্কোয়ার। বুঝতে পারলে কি বললাম তাহলে। এবার সময়টা মেবি তুমি সেকেন্ডে, মিনিটে বা ঘন্টায় প্রকাশ করতে পারো, যাই হোক না কেন তার স্কোয়ার হয়ে যাবে। আর আরেকটা জিনিস পরিষ্কার বুঝতে পারছো, ত্বরণ যেহেতু বেগের পরিবর্তন বাই সময় এবং বেগটা একটা ভেক্টর রাশি, তার মানে অবশ্যই বুঝতে পারছো ত্বরণও কিন্তু অবভিয়াসলি একটা ভেক্টর রাশি হবে। বুঝতে পারলে কি বললাম তাহলে। তাহলে আশা করি ত্বরণ বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার। এইবার দেখো একই রকমভাবে তোমাদেরকে আমি মন্দনটা বুঝিয়ে দিই। দেখো মন্দন আর ত্বরণের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়। মন্দন মানে হচ্ছে ত্বরণ, যেমন কি বললাম আমি, একটা গাড়ি 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছিল, সে বেগ বাড়িয়ে 20 কিলোমিটার প্রতি ঘন্টা করলো। আর মন্দন মানে কি, তার বেগটা আস্তে আস্তে কমে আসলো, ঠিক আছে। দেখো কি বলছে, যদি কোনো বস্তু ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে, তবে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। অর্থাৎ মন্দন সমান সমান বেগ হ্রাস বাই সময়। বুঝতে পারলে। তার মানে ত্বরণ আর মন্দন বেসিক্যালি কিন্তু বিষয়টা এক, অর্থাৎ কিনা সরণ বাই কী হবে বলো, সময়ের স্কোয়ার। দুটোই কিন্তু একই, দুটোর ইউনিট বা একক কিন্তু একই, কিন্তু ত্বরণের ক্ষেত্রে যেমন বেগটা আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছিল, মন্দনের ক্ষেত্রে বেগটা আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু হ্রাস পাবে। এই হচ্ছে ত্বরণ আর মন্দনের বেসিক পার্থক্য। আর এই কারণে মন্দনকে অনেক সময় কিন্তু আমরা ঋণাত্মক ত্বরণ বলেও ডেকে থাকি, ঠিক আছে। আর ত্বরণ যেমন একটা ভেক্টর রাশি, অবভিয়াসলি মন্দনও কিন্তু একটা ভেক্টর রাশি হবে। আশা করি এই টোটাল ভিডিওটাতে তোমাদের যে বিষয়টা আমি বললাম গতিস্থিতির আর সংজ্ঞা যেগুলো বললাম, সেগুলো তোমাদের কাছে সুপার ক্লিয়ার হয়েছে। ওকে, ঠিক আছে।